আজকে আমরা এখানে পার্ট নম্বর 5 নিয়ে এসেছি। তো এই পার্ট নম্বর 5-এ আমরা 41 থেকে 50 10টা প্রশ্ন, টোটাল 10টা প্রশ্ন কিন্তু আমরা ডিটেলসের সাথে আলোচনা করব, যেটা হচ্ছে নির্মাণ সহায়কের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তো চলো আমরা 41 থেকে শুরু করব। 41 নম্বর কি বলছে দেখো, 41 নম্বর বলছে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট অ্যাবাউট দ্য ফেস অফ দ্য কলাম ইজ ওয়ান অফ দ্য কনসিডারেশন অফ ডিটারমিনেশন। দেখো এখানে অপশান এতে কী বলেছে, অপশান এতে বলছে ডেপথ অফ দ্য ফুটিং, বিতে বলেছে ডেপথ অফ দ্য স্ল্যাব, সিতে বলেছে উইথ অফ দ্য ফুটিং, ডি বলেছে উইথ অফ কলাম। তো এখানে এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মানে কী হচ্ছে ডেপথ অফ দ্য ফুটিং। তাই অ্যান্সারে কী বলছি দেখো, এখানটায় নোটসে আমি যেটা লিখে রেখেছি, ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট যেটা হচ্ছে বিএম ইজ অলসো অ্যাজ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা আমরা ডেপথ অফ ফুটিংয়ের ডেপথ যখন আমরা ক্যালকুলেশন করি তখন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা বেন্ডিং মুভমেন্ট আমরা ইউজ করি। ইন দ্য কনভারশনাল মেথড কী বলছে, ইন দ্য কনভারশনাল মেথড দ্য ডেপথ ক্যালকুলেশন, আমরা কার ডেপথ ক্যালকুলেশন করছি, ফুটিংয়ের ডেপথ ক্যালকুলেশন করছি। ফর দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট অলওয়েজ, তখন এই যে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্টটা সেটা সবসময়ের জন্য কী হবে, লেস হবে কার থেকে, ওয়ান ওয়ে শেয়ার অ্যান্ড পাঞ্চিং অফ শেয়ার। দেখো পাঞ্চিং অফ শেয়ার আর ওয়ান ওয়ে শেয়ার থেকে কী হবে, সবসময়ের জন্য কিন্তু লেস হতে হবে। সো ইট ইজ কী করতে হবে আমাদেরকে, এটাকে নেগলেক্টেড করতে হবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট থেকে যেহেতু এটা দিয়েছে, তাহলে এখানে ডেপথ অফ দ্য ফুটিং হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান নম্বর এ। কিন্তু এখানে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। কী কী জিনিস জানতে হবে না, দেখো এখানে আমি কিছু টাইপ রেখেছি, যেটা তোমার লোডিং, তারপর হচ্ছে শেয়ার ফোর্স, ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট, স্লোপ, ডিফ্লেকশন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এই চারটা ভালো করে পড়াশোনা করতে হবে, মাথায় রাখতে হবে। যখন আমরা ম্যাক্সিমাম, হয়তো তোমাকে বলে দেবে যে একটা ধরো ক্যান্টিলিভার বিম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই 1 নম্বরে ক্যান্টিলিভার বিম রয়েছে, এই ক্যান্টিলিভার বিমের এক সাইড তোমার ফিক্স, এখানে দেখো একটা সাইড ফিক্স এবং অপোজিট এবং আর একটা সাইড হচ্ছে ফ্রি। তো এখানে উপরে একটা দিয়ে দিল তোমাকে পয়েন্ট লোড দিয়ে দিল, যেটা হচ্ছে তোমার ডব্লু, এবং এর লেন্থ যদি এল হয়, এই লেন্থটা যদি এল হয়, তাহলে এখানে শেয়ার ফোর্স কত হবে। তো তুমি তখন বলতে পারবে যে শেয়ার ফোর্স হবে ডব্লু। কেন না, পয়েন্ট লোড হিসাবে যে লোডটা আমরা দিচ্ছি সেটা কি শেয়ার হিসেবে এই পথ দিয়ে এসে এখানে যেদিকে ফিক্স রয়েছে সাপোর্টটা সেদিক দিয়ে পাস করে যাবে, মানে এখানে শেয়ার ফোর্স কাজ করছে। তো শেয়ার ফোর্স হয়ে যাবে ডব্লু। এবং বেন্ডিং মুভমেন্ট ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমাম হচ্ছে যে পয়েন্ট লোডটা দিচ্ছে ডব্লু, সেই ডব্লুর সাথে কী হচ্ছে এল গুণ করে দেবে, মানে এই ডব্লুর সাথে এলটা গুণ করে দিলে কী হয়ে যাবে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট। দেখো ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্টের কথা যেহেতু আসছে, তখন আমি এখানটা এরকম একটা শেপ দিচ্ছি তোমাকে। দেখো এই সাইডটা আমাদের কী রয়েছে, ফিক্স রয়েছে, ঠিক আছে। এবং এখানটায় আমরা কি করছি, দাঁড়াও এখানটা আমি ভালো করে এখানে ড্রয়িং করি। এই সাইডটা আমাদের ফিক্স হয়েছে ক্যান্টিলিভার বিম, এবং উপরে একটা পয়েন্ট লোড এখানটায় দিয়েছি কত না, ডব্লু হচ্ছে আমার পয়েন্ট লোড। তো যেই পয়েন্ট লোডটা দিচ্ছে তখন এখানটায় দেখো এইরকম শেপটা চলে আসবে, কী হবে, স্লোপটা কিন্তু এইরকমভাবে চলে আসবে। তো স্লোপটা যেহেতু এইভাবে চলে আসবে, তখন দেখো তোমার এই যে ডব্লু যে লোডটা পয়েন্ট লোড হচ্ছে, সেখান থেকে এই যে স্লোপ যে এই যে ইএন পয়েন্টটা, এইটাকে আমরা কি বলবো, ডেল্টা। ডেল্টা মানে হচ্ছে কি না, ডিফরমেশান, কি বলবো, ডিফরমেশান। এবং এই যে ব্লু কালার যে লাইনটা দিয়ে দেখিয়েছি, এটা হয়ে যাচ্ছে কত আমাদের স্লোপ। তো এটাকে এইভাবে যদি দেখাই তাহলে এটা হয়ে যাবে কত, থিটা। আর এইখানটায় কী হয়ে যাবে, থিটা ইজগুলো কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট, এবং এইটা হয়ে যাচ্ছে কি, এইটা হয়ে যাচ্ছে আমাদের ডেল্টা, মানে হচ্ছে কি ডিফরমেশান। তাহলে স্লোপ কত আসবে সেটাও জানবো, এবং তোমার ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট কত আসবে, ডিফ্লেকশন কত আসবে, শেয়ার ফোর্স কত আসবে, সব কিন্তু জানবো। তো দেখো এখানটায় তাই কি বলছে, এখানটা তাই বলছে দেখো তোমার শেয়ার ফোর্স কত হয়ে যাবে ডব্লু, আর তোমার ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট হয়ে যাবে এই ডব্লুর সাথে এল আমরা গুণ করে দেবো, তাহলে কি আসবে ডব্লু এল। আর স্লোপ মানে থিটা কত আসবে, ডব্লু এল স্কোয়ার বাই 2EI। আর ডিফ্লেকশন মানে ডেল্টা, সেটা কত আসবে, ডব্লু এল টু দি পাওয়ার কিউ বাই 3EI। আচ্ছা, এই যে এটা ছিল ক্যান্টিলিভার, তো এই ক্যান্টিলিভার উপরে এই পয়েন্ট লোড না দিয়ে যদি আমরা ইউডিএল দিয়ে, দেখো এখানে ইউডিএল দেওয়া রয়েছে, দেখো ইউডিএল দেওয়া রয়েছে, তো সেটা কত না, ডব্লু কিলোমিটার পার মিটারে। তাহলে এবং লেন্থটা তোমার রয়েছে কত, এল, তাহলে এর স্লোপ কী হয়ে যাবে, স্লোপ হয়ে যাবে ডব্লু এল। আর তোমার ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট কত আসবে, ডব্লু এল স্কোয়ার বাই 2। স্লোপ মানে থিটা কত আসবে, ডব্লু এল টু দি পাওয়ার কিউ বাই 6EI। আর তোমার ডিফরমেশান এর ডিফ্লেকশান মানে ডেল্টা এসে যাবে কত, ডব্লু এল টু দি পাওয়ার 4/8EI। ঠিক আছে, এরপর দেখো সিম্পল সাপোর্টের, দেখো ক্যান্টিলিভারের ক্ষেত্রে একরকম কন্ডিশান হয়,
আর সিম্পল সাপোর্টের ক্ষেত্রে এক রকমের কন্ডিশন। এখানে দেখো 3 নম্বরে রয়েছে সিম্পল সাপোর্টেড। ধরো সিম্পল সাপোর্টেড রয়েছে আমার এইটা রয়েছে আমাদের সিম্পল সাপোর্টের, এইদিকে দুই দিকে কিন্তু সাপোর্ট রয়েছে এবং মাঝখানে আমি একটা পয়েন্ট লোড দিলাম যেটা হচ্ছে ডব্লু। ঠিক আছে, তাহলে এখানে আমার দুদিকে সাইডে রিয়েকশান কত আসবে, এদিকে আসবে W/2 এবং এদিকেও আসবে কিন্তু W/2। তাহলে এক্ষেত্রে যদি আমি ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট বলি, তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্টটা কীরকম আসবে, এইরকম চলে আসবে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্টটা, মানে এই পোর্শনটা এটা হবে ম্যাক্সিমাম, তাই না? তো এইরকম যদি হয় তাহলে এক্ষেত্রে দেখো শেয়ার ফোর্স কত আসবে না, শেয়ার ফোর্স চলে আসবে আমাদের W/2 আর ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট আসবে WL/4 আর থিটা মানে তোমার স্লোপ কত আসবে WL²/16 EI আর ডিফ্লেকশন মানে ডেল্টা চলে আসবে WL⁴/48 EI। তো এইগুলো থেকে তোমাদের আসে যে সিম্পল সাপোর্টেড বিমের স্লোপ কত বা ডিফ্লেকশান কত, মানে এই ডেল্টা কত, এই ভ্যালুগুলো কিন্তু আসে অলরেডি, কিন্তু পিএসসি পরীক্ষায় এসছে, আমাদের কেএমসি পরীক্ষায় এসছে, তো নির্মাণ সহায়কে কিন্তু আসার চান্সও রয়েছে। তো এখানে দেখো তাই এই ডাটাগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো এরপর দেখো ওই সিম্পল সাপোর্টেড বিম, ঠিক আছে, সিম্পল সাপোর্টেড কিন্তু এদিকে আমরা কি দিচ্ছি না ইউডিএল দিয়ে দিচ্ছি ডব্লু। তাহলে সেক্ষেত্রে স্লোপ শেয়ার ফোর্স সেক্ষেত্রে আমাদের এই যে কী বলে শেয়ার ফোর্স কত হয়ে যাবে, দেখো শেয়ার ফোর্স হয়ে যাবে WL/2, ঠিক আছে, ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট হবে WL²/8, তারপর হচ্ছে তোমার থিটা মানে স্লোপ হবে WL⁴/24 EI আর ডেল্টা হয়ে যাবে কত 5 WL⁴/384 EI। এই ভ্যালুটা কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভ্যালু। এরপরে দেখো দুদিকে যখন ফিক্স থাকবে, ফিক্স বিম কিন্তু মাঝখানে একটা ডব্লু পয়েন্ট লোড রয়েছে এবং যার লেন্থ রয়েছে L, তাহলে সেক্ষেত্রে আমাদের এই শেয়ারটা কত হয়ে যাবে W/2, ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট হবে WL/8 আর এক্ষেত্রে আমাদের স্লোপ হয়ে যাবে 0 আর আমাদের ডেল্টা হয়ে যাবে। দেখো তোমার সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে কি হয়েছিল, দেখো সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে যে ডিফ্লেকশনটা এসেছিলো সেটা হচ্ছে এই যে দেখো ডিফ্লেকশন হচ্ছে তোমার কত WL²/48 EI। তাহলে এক্ষেত্রেও ঠিক তাই হবে, দেখো WL⁴/48 EI তার সঙ্গে কী করতে হবে 1/4 আমাদেরকে মাল্টিপ্লাই করে দিতে হবে। এবং ওই দুদিকে ফিক্স বিমের ক্ষেত্রে আমরা পয়েন্ট লোডটা তুলে দিয়ে যদি ইউডিএল দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, দেখো ডব্লু রয়েছে ইউডিএল, লেন্থ রয়েছে L, তাহলে সেক্ষেত্রে শেয়ার ফোর্সটা আমাদের কত আসবে WL/2 এবং ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট আসবে WL²/12 এবং স্লোপ আসবে 0 আর তোমার ডেল্টা আসবে কত না 5 WL⁴/384 EI। এর সাথে মানে তোমার এই যে সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে যখন ইউডিএল দিচ্ছিলাম এই ভ্যালুটা আমরা পেয়েছিলাম 5 WL⁴/384 EI, তার সাথে কত হবে না 1/5 আমরা কী করবো মাল্টিপ্লাই করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ব্যাপার। আচ্ছা এখানে দেখো আর একটা ব্যাপার থেকে গেছে, যেটা দেখো এই ধরো আমাদের রয়েছে একটা ক্যান্টিলিভার বিম, তো যার লেন্থ দিয়ে দিয়েছে এখানে কত L এবং এখানে যদি আমাদের কোনো লোড কাজ করছে না মুভমেন্ট কাজ করবে, তাহলে সেক্ষেত্রে স্লোপ কত হবে ডিফ্লেকশান কত হবে না স্লোপের ভ্যালু যেটা হবে ML/EY আর ডিফ্লেকশান হবে কত ML²/2 EI। ওকে চলো এরপর আমরা যাব 42 নম্বরে। 42 নম্বর কী বলছে, 42 নম্বর বলছে দেখো 42 নম্বর বলছে দ্য স্পেস অফ দ্য ওয়াল বিটুইন ফেসিং অ্যান্ড ব্যাকিং ইজ নন এজ। দেখো এখানে ইন্টেরিয়ার ওয়ালে যদি আমরা ফেসিং এবং ব্যাকিং যদি দেখি তাহলে সেটাকে আমরা কি বলবো না হার্টেনিং। তো আরও বাকি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এখানে কি আমরা জানবো সাম টেকনিক্যাল টার্মস ইন মেশনারির ক্ষেত্রে কিছু কিছু টেকনিক্যাল টার্মসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। যেমন দেখো হার্ডেনিং যেটা আমাদের প্রশ্নতে রয়েছিল, কী বলেছিল ইন্টেরিয়ার পোর্শন, কার না ওয়ালের ইন্টেরিয়ার পোর্শানে যদি আমরা ফেস এবং ব্যাক যদি থাকে বিটুইন তাহলে সেটাকে আমরা কী বলবো না হার্ডেনিং। এবং ফেস আর ফেসিং, এখানে দেখো ফেস বলেছে আবার ফেসিংও বলেছে, তাহলে ফেস কখন বলবো, ফেস বলবো দেখো আউটার অর এক্সপোজ ফেস যদি হয় একটা ওয়ালের তখন সেটাকে আমরা বলবো ফেস, এবং সেখানে যে ম্যাটেরিয়ালটা ইউজ করব সেই ম্যাটেরিয়ালটাকে আমরা কি বলবো ফেসিং। ক্লিয়ার। এরপর দেখো ব্যাক এবং ব্যাকিং, ব্যাক কী বলবো না ইন্টেরিয়ার সারফেস হবে, কার ওয়ালের ইন্টেরিয়ার সারফেস যদি হয় তাকে আমরা কি বলবো ব্যাক, এবং সেখানে যে ম্যাটেরিয়ালটা ইউজ করব সেই ব্যাকের ক্ষেত্রে তখন সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো ব্যাকিং। ওকে,
তারপরে দেখো এরপর হচ্ছে র্যাকিং। র্যাকিং কি না, দেখো দ্য মেশনারি ইন হুইচ সাকসেসিভ কোর্স, কি বলছে, সাকসেসিভ কোর্স আর স্টেপটেড ব্যাক ইন দ্য ফেস অফ দ্য ওয়াল। আর প্যারাপেট আর হচ্ছে পারপেন্স, কি পারপেন্স হচ্ছে তোমার ইমাজিনারি একটা লাইন, ঠিক আছে, যেটা কন্টেনিং করছে কি ভার্টিক্যাল জয়েন্টগুলোকে, মেশনারিতে ভার্টিক্যাল জয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি না প্রিপেন্স। এরপর দেখো কপিং। কপিংটা কি না, দেখো কপিং হচ্ছে আমাদের তোমাদের যখন প্যারাপেট ওয়াল যখন আমরা করি, ফিনিশ করি, তো ফিনিশ করার টপ পোর্শন যে আমরা ফিনিশিং করছি প্যারাপেট ওয়ালটা, সেটা কেন করছি না, যাতে রেন ওয়াটারটাকে প্রোটেক্ট না করে, তা রেন ওয়াটারটাকে যাতে প্রোটেক্ট করতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কী করি, প্যারাপেট ওয়ালের টপ পোর্শনটাকে আমরা ফিনিশ করে দিচ্ছি, সেটাকে কি বলা হয় না কপিং, ঠিক আছে। এরপর দেখো কার্নিশ কাকে বলছে না, দেখো ইট ইজ দ্য প্রজেক্টিং অর্নামেন্টাল কোর্স ইউজুয়ালি মোল্ডেড টু এডেড দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওয়াল, ঠিক আছে, মোল্ডিং যেটা আমরা কথা অ্যাপিয়ারেন্স অফ দ্য ওয়ালে কিন্তু কী করছি আমরা এটাকে অ্যাড করছি, সেটা এক প্রকারের কি প্রজেক্টিং অর্নামেন্টাল কোর্স, সেটাকে আমরা কি বলছি না কার্নিশ। তো মেশিনারির ক্ষেত্রে এগুলো জানতে হবে, ধীরে ধীরে করে যখন সাবজেক্ট করাবো তখন আরও ভালো করে বুঝিয়ে দেবো, চাপ নেওয়ার দরকার নেই। চলো এরপর দেখো কি বলছে 43 নম্বর বলছে দ্য রেশিও অফ চেঞ্জ অফ ডাইমেনশন অফ দ্য বডি অফ দ্য অরিজিনাল ডাইমেনশন ইজ নন এজ। দেখো কি বলছে রেশিও বের করতে বলছে, কার রেশিও না চেঞ্জ অফ ডাইমেনশন অফ বডি আর হচ্ছে কি না অরিজিনাল ডাইমেনশন মানে ডেল্টা ডি বাই ডি। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি স্ট্রেন, তাহলে এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার এ। কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আসে, কী প্রশ্ন আসে দেখো, এখানটা আমি এটাও দিয়ে দিয়েছি যে স্ট্রেন ইজ ইকুয়াল টু কি চেঞ্জ ইন ডাইমেনশন অফ বডি বাই অরিজিনাল ডাইমেনশন অফ বডি, এটা হচ্ছে এরকম হবে স্ট্রেন হচ্ছে ডেল্টা ডি বাই ডি। কিন্তু এখান থেকে এর সারাউন্ডিং যদি আমরা দেখি তাহলে কী কী পড়তে হবে, দেখো প্রথম বাল্ক মডিউলাস, যেটাকে আমরা কে বলি, কে মানে হচ্ছে কি নর্মাল স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন হলে সেটাকে আমরা কী বলবো বাল্ক মডিউলাস মানে কে। এরপর দেখো ইয়ং মডিউলাসকে আমরা ই বলছি, ই মানে হচ্ছে কি নর্মাল স্ট্রেস বাই কী হচ্ছে না নর্মাল স্ট্রেন হয়, তাকে আমরা কী বলছি ইয়ং মডিউলাস। এরপর দেখো পয়সন রেশিওকে আমরা কী বলি মিউ ইজ ইকুয়াল টু কি না লেটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন বা এক্সিয়াল স্ট্রেন, তোমাকে লঙ্গিটিউডিনাল স্ট্রেনও বলতে পারে আবার এক্সিয়াল স্ট্রেনও বলতে পারে, কার না লেটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন বাই এক্সিয়াল স্ট্রেন, তখন সেটাকে আমরা কী বলবো পয়সন রেশিও। এছাড়া আরও রয়েছে যেমন হচ্ছে কি লেটারাল স্ট্রেন মানে কি ডেল্টা ডি বাই ডি মানে চেঞ্জ অফ লেটারাল ডাইমেনশন বাই অরিজিনাল লেটারাল ডাইমেনশন। এরপর দেখো লিনিয়ার স্ট্রেন হচ্ছে কি ডেল্টা এল বাই এল, ডেল্টা এল মানে কি হচ্ছে কি এক্সিয়াল ডিফরমেশন আর এল হচ্ছে কি অরিজিনাল লেন্থ। তো এই সব রেশিওগুলো আমাদের জানতে হবে এবং এই সব রেশিওগুলো থেকে যেমন কি আসছে তোমার ই কে মিউ জি, এই যে রেশিও এই চারটে রেশিও থেকে যে ফর্মুলাগুলো দাঁড়ায়, এখানে চারটে ফর্মুলা দাঁড়ায় কী কী, এক নম্বর যে ফর্মুলাটা দাঁড়ায় ই ইজ ইকুয়াল টু কি 2j 1 + মিউ, ঠিক আছে, এবং দ্বিতীয় নম্বর যেটা রয়েছে ইজ ইকুয়াল টু কি 3k 1 - 2 মিউ, এবং ইর যে তোমার 3 নম্বর ফর্মুলা সেটা হচ্ছে কত 9kg বাই 3k + g, ঠিক আছে, এবং 4 নম্বর রয়েছে মিউর ফর্মুলা কি না 3k - 2g বাই 6k + 2g, যেখানে ই হচ্ছে কি ই হচ্ছে ইয়ং মডিউলাস, জি হচ্ছে তোমার শেয়ার মডিউলাস, কি হচ্ছে বাল্ক মডিউলাস, মিউ হচ্ছে কি পয়সন রেশিও। তো এতগুলো ইনফরমেশান কিন্তু এই প্রশ্নতে আমাদের জানতে হবে। প্রত্যেকটা যেসব পয়েন্টগুলো বলেছি পুরো এক্সাম অফ প্রিভিউতে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, ঠিক আছে, এগুলো কিন্তু ভুললে চলবে না, এগুলো তোমাকে মাথায় নিয়ে যেতেই হবে যদি তুমি নির্মাণ সহায়কের এক্সাম ক্র্যাক করতে চাও, বা তোমার এনএস বলো, পিএসসি জেই বলো, জেই বা এই বলো, তারপর তোমার এসএসসি জেই, ঠিক আছে, আরআরবি জেই, কেএমসি, কেএমডিএ, এইসব পরীক্ষা কিন্তু এগুলো বারবার এসছে, তো এগুলো কিন্তু মিস করা যাবে না। চলো 44 নম্বর কি বলছে, 44 নম্বর বলছে স্লেট ইজ দ্য ফর্ম
ফর্ম অফ টাইলস ইজ ইউজ। সিলেটটা আমরা সিলের যে টাইলসটা এটা আমরা কোথায় ইউজ করছি? দেখো সিলেট তো আমাদের রুফিং ম্যাটেরিয়াল, তাই না? তাহলে দেখো পেভিং তো হবে না, রোড ম্যাটেরিয়াল তো হবে না। সি বলছে অ্যাজ দ্য এক্সিলেন্ট অফ রুফ কভারিং ম্যাটেরিয়াল, তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এখানে আর কী কী আমরা জানবো। এখান থেকে দেখো গুপ্তা বইয়ের একটা প্রশ্ন ছিল, সেখান থেকে আমার বইতে লেখা ছিল বলে সেই কপিটা এখানে নিয়ে নিয়েছি। দেখো যেমন হচ্ছে মার্বেলটা কি ম্যাটেরিয়াল? সেটা হচ্ছে কি ফ্লোরিং ম্যাটেরিয়াল, কিন্তু এটা এক প্রকারের কি হয় লাইমস্টোন। মার্বেল হচ্ছে এক প্রকারের লাইমস্টোন, মানে লাইমস্টোনের উদাহরণ হচ্ছে মার্বেল, কিন্তু মার্বেল হচ্ছে আমাদের ফ্লোরিং ম্যাটেরিয়াল। মার্বেলটা আমরা ফ্লোরে আমরা ইউজ করছি, কিন্তু এটা হচ্ছে কি ক্যালকেরিয়াস থেকে এসছে। এরপর দেখো কোয়ার্টিজাইট হচ্ছে তোমার স্যান্ডস্টোন। এটা কি ম্যাটেরিয়াল? এটা হচ্ছে মোস্ট ওয়েদারিং রেসিস্ট্যান্ট, যেটা হচ্ছে সিলিসিয়াস ক্যাটাগরির মধ্যে আসছে। এরপর দেখো স্লেট যেটা প্রশ্নতে ছিল সেটা হচ্ছে কি রুফ কভারিং ম্যাটেরিয়াল, যেটা আমরা ফোলিওটেড থেকে আসছে। তো এই রকমের কিন্তু এগুলো আমাদের জানতে হবে। এরপর হচ্ছে আমাদের 45 নম্বর কি বলছে? 45 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ডেল্টা ফর এ ক্রপ হোয়েন ইটস ডিউটি কত বলছে? 864 হেক্টরস পার কিউমিক। এই হেক্টর পার কিউমিক কি, এগুলো সম্পর্কে আলোচনা করব। অন দ্য ফিল্ড অ্যান্ড দ্য বেস পিরিয়ড অফ দ্য সেম ক্রপ ইজ কত? 140 ডেজ। চলো তাহলে আমরা আগে জানবো এই ডেল্টাটা কী জিনিস, ডিউটিটা কী জিনিস। ঠিক আছে, এরপর দেখো হেক্টর পার কিউমিক এটা কী ব্যাপার, তারপর দেখো যে বেস পিরিয়ড এটা কি, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখো সর্বপ্রথমে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা দেখো এই যে ডেল্টাকে আমরা এইরকম সিম্বলভাবে দিই। ডেল্টা মানে কি? দেখো পাতে বাংলায় লেখা রয়েছে, আমার নোটসে ছিল যেটা, সেটাই কপি করে নিয়েছি। ডেল্টা মানে হচ্ছে কতটা জল আমরা দেব, মানে ডেপথ রিপ্রেজেন্ট করছে, মানে কতটা ডেপথে আমরা জলটা দেবো, কতটা জল দেবো, সেটাই হচ্ছে আমাদেরকে ডেল্টা। আর ডি বলতে কি বোঝায় না? ডিউটি মানে কত জমি চাষ হবে, সেটা হচ্ছে ডিউটি। আর বি বলতে ডেজকে রিপ্রেজেন্ট করবে, মানে বেস পিরিয়ড, কতদিন ধরে আমরা জল দেব, সেটাই হয়ে যাচ্ছে আমাদের বি। তাহলে দেখো এখানে সেকেন্ড পেজে যেটা আমি দিয়ে রেখেছি, সেটা কি বলছে দেখো, এই যে ডি মানে হচ্ছে কি ডিউটি মানে কি না 1 কিউবিক মিটার জল দিয়ে কত হেক্টর জমি আমরা চাষ করতে পারবো, সেটাই হয়ে যাচ্ছে ডিউটি। আর ডেল্টা কি, মানে ডেল্টা এরকম, ডেল্টা হচ্ছে কতটা জল দেবো, মানে টোটাল ডেপথ অফ ওয়াটার থ্রু আউট দ্য বেস পিরিয়ড। এরপর দেখো ডিউটি মানে হচ্ছে কি ডি, মানে সেটা হচ্ছে কি হেক্টর পার কিউমিক, মানে তোমার হেক্টর পার কিউমিককে আমরা কি লিখি? এই যে হেক্টর পার MQ পার সেকেন্ড, এটাই হয়ে যাচ্ছে আমাদের ডিউটি। আর বেস পিরিয়ড মানে কতদিন ধরে আমরা জল দেবো, এই যে বি হচ্ছে বেস পিরিয়ড, মানে ডিএইচকে রিপ্রেজেন্ট করবে কতদিন ধরে জল দেবো। মানে এখানে দিয়ে দিচ্ছি দেখো টাইম ইন্টারভ্যাল বিটুইন দ্য ফার্স্ট ওয়াটারিং ডান ফর প্রিপারেশন অফ ল্যান্ড ফর শোয়িং এ ক্রপ অ্যান্ড দ্য লাস্ট ওয়ারিং ডান বিফোর দ্য হারভেস্টিং মানে কি গাছ কাটার আগের মুহূর্তে যে জলটা দেবো সেটাকে আমরা কি বলছি? হারভেস্টিং। ঠিক আছে, এইখানে দেখো এখানে একটা আমি ডায়াগ্রাম এখানটা রেখেছি, যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হয় বলো তো? আমরা যখন স্টার্ট করি তখন মাটিটা কি হয়? তখন মাটিটা কিন্তু শক্ত থাকে। তো পোরিও ইরিগেশন মানে কি? প্রথম ফার্স্ট পয়েন্টে এই যে আমরা স্টার্ট করছি, এখানটা স্টার্ট যখন আমরা করছি, এটা হচ্ছে স্টার্ট যখন আমরা করছি তখন মাটিটা শক্ত রয়েছে, এবং সেই শক্ত মাটিটাকে আমাদেরকে কি করতে হবে? নরম করতে হবে। এই যে নরম করলাম, এইটাকে আমরা কি বলি না? পোলিও ইরিগেশন। এটাকে আমরা কি বলছি? পোলিও ইরিগেশন। এবং এটা নরম হওয়ার পর পোলিও ইরিগেশনটা কেন বললাম না? সেই সয়েলটাকে আমরা কি বলছি? সফট করলাম, নরম করলাম। ঠিক আছে, তাই এটাকে বলা হয় কি? পোলিও ইরিগেশন। তো এইটার পরে আমরা প্রথম যেখানটায় শুরু করব সেটা হচ্ছে কি না? সোয়িং, মানে হচ্ছে তোমার বীজ বপন করা। তাই এটাকে আমরা কি বলবো? সোয়িং মানে কি? এখানটা আমরা এই পোর্শনটাতে আমরা কি করলাম? বীজ বপন করলাম। এবং বীজ বপন করার পর প্রথম এখানে আমরা কি করব? ফার্স্ট ওয়াটারিং করব, বা কোর ওয়াটারিং এখানটা করা হবে। এটা হচ্ছে কি ফার্স্ট ওয়াটারিং, বা এটা হয়ে যাবে আমাদের কি ফার্স্ট ওয়াটারিং।
এবং ফার্স্ট ওয়াটারিংয়ের পরে এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে হয়ে যাবে লাস্ট ওয়াটারিং, তারপর হয়ে যাচ্ছে কি আমাদের ইয়েন পোর্শন। তাহলে এখানে যে ব্যাপারটা আসছে, এখানে কি ব্যাপার আসছে, ব্যাপার দেখো, ব্যাপার হচ্ছে এই যে প্রথম যে সোয়িং করলাম, মানে যেখানে আমরা বীজ বপন করলাম কোথায়, এইখানটা, এইখান থেকে প্রথম যে জল ওয়াটারিংটা আমরা করলাম, এই যে ডিস্টেন্স, এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলছি কর পিরিয়ড। কি কর পিরিয়ড, এটাকে আমরা কি বলবো, কর পিরিয়ড। কিন্তু এই যে ফার্স্ট ওয়াটারিং যেখানে করলাম, এই ফার্স্ট ওয়াটারিং থেকে লাস্ট ওয়াটারিং, এই যে ডেপথটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা কি বলছি, বেস পিরিয়ড। কি বলছি, বেস পিরিয়ড। এবং এটাকে আমরা বলছি কি বেস পিরিয়ড। এবং এই যে আমরা কর পিরিয়ড যেটা রয়েছে না, মানে যে সোরিং, মানে এই পোর্শনটা, এই পোর্শন থেকে তোমার এই যে পুরো লাস্ট পর্যন্ত ইয়েন পোর্শন, এইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা ক্রপ পিরিয়ড বলছি। কি বলছি, ক্রপ পিরিয়ড। ক্রপ পিরিয়ড মানে এই পোর্শনটাকে আমরা কি বলছি, ক্রপ পিরিয়ড। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো পলিও ইরিগেশনটা কি এবং কিসের জন্য কাজ করা হয় না, মাটি, শক্ত মাটিকে নরম করার জন্য। এরপর হচ্ছে সোয়ারিং, মানে হচ্ছে তোমার বীজ বপন করা, তারপরে প্রথম জল দেওয়া, লাস্ট জল দেওয়া মানে হারভেস্টিং, তারপর হচ্ছে ইয়েন পোর্শন। তো এই ছিল আমাদের ডায়াগ্রাম। তো এখান থেকে এতগুলো ইনফরমেশান আমাদের জানতে হবে। তাহলে দেখো এখানটায় আমাদের, সরি এটা এ হবে না, এটা হয়ে যাবে ডেল্টা। ডেল্টা আমাদের বের করতে হবে, যেখানে ডি বলে দিয়েছে কত, 864 হেক্টর পার কিউমিক, এবং ডেচ মানে কি বেস পিরিয়ড বি কত বলে দিয়েছে, 140। তাহলে এখানে ডেল্টা ইকুয়াল টু কী হয়ে যাবে, আমরা ফর্মুলা ইউজ করবো, দুটো ফর্মুলা রয়েছে কি, 8.64 বি বাই ডি, এটা হচ্ছে কি মিটার ইউনিটে, আর সেন্টিমিটার ইউনিটে হলে কত হবে, 864 বি বাই ডি, এটা হচ্ছে কত, সেন্টিমিটার ইউনিটে। যেহেতু এখানে মিটারে দিয়েছে, তাই মিটারে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এবং এখানে দেখো 8.64 সাথে বি মানে হচ্ছে কি বেস পিরিয়ড কত, 140 বসিয়ে দেবো। এবং ডি কত বলে দিয়েছে, 864 হেক্টর পার কিউমিক। এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, 1.40 মিটার। এবং 1.40 মিটারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে, 140 সেন্টিমিটার। তাহলে 140 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো 140 এখানটায় অ্যান্সারে অপশানে রয়েছে কিনা আমরা দেখে নেব। দেখো 45 নম্বরের অপশান এ বলেছে 140, তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে আমরা যাব 46 নম্বরে কী বলছে দেখো, 46 নম্বর বলছে, হ্যাঁ এখানে একটা কথা বলবো, যে ক্লাসটা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করতে বলো না। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং সাইডে যে অল রয়েছে বেল আইকন মতন, তো ওই বেল আইকনটা অলে গিয়ে ক্লিক করে দিতে হবে। এবং ভিডিওটাকে তোমরা প্রত্যেকেই লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো 46 নম্বর বলছে, দেখো 46 নম্বর বলছে বটম সারফেস অফ দ্য উইন্ডো ওপেনিং ইজ নন এজ। উইন্ডো আমরা কীরকম দেখতে পারি, এরকমভাবে আমাদের উইন্ডো থাকে। উইন্ডোর এটা কী হয়, টপ পোর্শন, এবং এটা কী হয়, বটম পোর্শন, এবং সাইডে এইভাবে এজগুলো থাকে। তো এই যে বটম পোর্শন যেটা থাকে সেটাকে আমরা কি বলি, করবেল বলি, না সিল বলি, না কার্নিশ বলি, না কপিং বলি, কি বলি, সেটা আমরা কি বলবো, না সিল, বি। কেন সিল বলছি, দেখো তোমাদেরকে ডায়াগ্রাম দেখাচ্ছি। এখানটায় তুমি লিন্টন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিন্টন, এবং লিন্টনের নিচে আমরা ডোর বা উইন্ডো ফিট করি। এই পোর্শনটা হয়ে যাচ্ছে আমাদের উইন্ডো, ঠিক আছে। এবং তাহলে যে বটম যেহেতু বলেছে, মানে এই পোর্শনটাকে আমরা কি বলছি, সিল। আর বাকি পোর্শন, এই পোর্শনটাকে কি বলে, এই পোর্শনটাকে কি বলে, সেটাও ডায়াগ্রাম রেখেছি। তো সেই ডায়াগ্রামটাও কিন্তু তোমাদেরকে আমি এখানটা শো করাবো, দেখো। তো এখানে দেখো পার্টস অফ এ উইন্ডোর কিছু পার্টস রয়েছে, টোটাল দেখতে গেলে 12টা পার্টস রয়েছে। তো সেই পার্টসগুলো এখানে তোমরা একবার দেখে নাও, দেখো কি বলছে, 12টা পার্টস, 1 মিনিট। তো পার্টস অফ এ উইন্ডো, ঠিক আছে। তো কী বলছে দেখো, এখানে 1 নম্বর, এখানে দেখো তোমার এখানটা যেমন বলে দিচ্ছে 1 নম্বর, তারপরে দেখো এখানটায় রয়েছে 2 নম্বর, তো এরকম মার্কিং রয়েছে, টোটাল 12টা মার্ক রয়েছে। তো 1 নম্বর হচ্ছে কি হিডার, তারপরে ফ্রেম, কেসিং, সিল, জাম্পস, উইন্ডো স্টপ, তারপরে রেল, স্টিল, এরকম রয়েছে, লিফট, গ্লাস প্যানেল, শেষ লক, তারপর হচ্ছে অ্যাপ্রন, এরকমভাবে কিন্তু 12টা রয়েছে। কোন কোন জায়গায় 12টা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এরকম করে এরো দিয়ে রয়েছে,
কিন্তু সেটাকে শর্টকাটে যদি দেখাই তোমাদেরকে, তাহলে এই পিকচারটা তোমরা ফলো করো। এখানটা তুমি দেখতে পারবে সবচেয়ে বটম পোর্শানে, এটা হচ্ছে কি বটম পোর্শান, BOTTOM, বটম সারফেস। তো বটম সারফেসে যেটা থাকে সেটাকে কি বলে সিল। তো এখানে কি বলছে দেখো, দ্য বটম পার্ট অফ দ্য ফ্রেম, এই ফ্রেমের বটম পার্টে যেটা থাকে সেটাকে আমরা কি বলি সিল। এরপর দেখো এখানে জাম্পস বলে দিয়েছে এই পোর্শনটা, মানে সেটা কি না, সেটা সাইড অ্যান্ড টপ অফ দ্য ফ্রেম, সাইডে থাকবে কিন্তু টপ পোর্শন থাকবে, ঠিক আছে, তখন সেটা কামাবে। তো সিস লক কী বলবে, সিস লকটা এইখানটা সিস লক দিয়েছে, যে হার্ডওয়ারিং ব্যাপারটা থাকে যেটা আমরা বটম সিস্টেমে থাকছে, এবং বার্স এখানটায় রয়েছে, এটা হচ্ছে বার্স। তারপরে এই যে পোর্শনগুলো, এই পোর্শনগুলো আমরা কি দিয়ে, এই পোর্শনগুলো কী হচ্ছে গ্লাস দেওয়া থাকছে। তারপরে চেক রেলস, এগুলো হচ্ছে আমাদের চেক রেলস। তারপরে সিস হচ্ছে কি না মুভেবল অর ফিক্স ফ্রেম দ্য সাপোর্টস অফ দ্য গ্লাস, গ্লাসের সাথে কি হচ্ছে না ফিক্স থাকছে, কিন্তু সেটা কি হবে না মুভেবল হবে, তুমি যেদিকে ভিতরে বাইরে তুমি সেটাকে মুভ করতে পারবে, সেটাই হয়ে যাচ্ছে সিস। তো এই ফ্রেমগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এনএসের এক্সাম ক্লিয়ার করতে হলে। তো এখানে দেখো তোমাকে কিছু মনে রাখো না রাখো, এই তিনটে জিনিস তো তোমাকে মাথায় রাখতেই হবে। দেখো এই যে বটম পোর্শান, এটা আলাদা কালি দিয়ে দেখাই, এই যে দেখো বটম পোর্শানে, এই বটম পোর্শনটাকে আমরা কি বলছি সিল, এবং এই যে সাইড পোর্শনটা, এই সাইড পোর্শনটাকে আমরা কি বলছি জাম্পস, এবং উপরে টপ পোর্শনটাকে আমরা কি বলছি হেড, ঠিক আছে। তো এই পোর্শনগুলো কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে। চলো এরপরে 47 নম্বর কি বলছে, 47 নম্বর বলছে দ্য টুলস ইউজ অফ মিশনস অফ দ্য স্পিরিডিং মোটর, ঠিক আছে। তো এটাকে আমরা কী বলি ট্রাওয়েল বলি, না ক্লাউড টুল বলি, না প্লাম্বব বলি, না স্কোয়ার বলি। ডেফিনেটলি আমরা ট্রাওয়েল বলবো, মানে যেটাকে আমরা পাতি ভাষায় কী বলি কর্নি, তাই না, মিস্ত্রিরা ইউজ করে। তোমার এই ধরে একটা ব্রিক রয়েছে এবং এখানে আরেকটা তুমি ব্রিক বসাচ্ছ, মাঝখানের এই যে পোর্শনটা এইখানটা আমরা কী দিই কর্নি দিয়ে মোটরগুলোকে ভরে দিই, এবং কর্নি দিয়ে এরকম খচখচ করা হয় যাতে পুরো ভিতর পর্যন্ত মালটা যেতে পারে। এবং ধরো উপরে এই ধরো একটা ব্রিক রয়েছে, ঠিক আছে, এর উপরে আবার এখানটাও ধরো একটা ব্রিক রয়েছে, ঠিক আছে, এখানে আমার মোটর রয়েছে, তুমি এর উপরে এখানটায় মোটরটা দিলে, সেই মোটরটা কার সাহায্যে তুমি দেবে, এই টাওয়ালের মাধ্যমে, মানে কর্নির মধ্যে তুমি মোটরটা নিয়ে এখানটা দেবে, দিয়ে এটাকে পুরো সমান করে তার উপরে আবার কি না ব্রিক করবে। এইসব কাজের জন্য কিন্তু আমরা টাওয়ালটা ইউজ করছি। তো এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কিন্তু সেগুলো সম্পর্কে এখানটায় কিছু ইনফরমেশান নোটস রয়েছে। কী কী নোটস দেখো, টাওয়ালের সম্পর্কে কি বলছে, টাওয়ালস আর হ্যান্ড হেল্ড টুলস ইউজ বাই মেশনস দ্য স্প্রেড অ্যান্ড শেপ মোটরের শেপটাকে করছে, হুইচ ইজ ইউজ টু, এটা কোথায় ইউজ করছি বাইন্ড ব্রিক অর স্টোন টুগেদারের ক্ষেত্রে এই টাওয়ালস ইনস্ট্রুমেন্টটা আমরা কী করছি ইউজ করছি। এবং এই টাওয়ালসটা কীরকম দেখতে হয় সেটাও দেখাবো, তার লেন্থ কত, টাওয়ালসটা তোমাদের এরকম হয় না, এরকম টাইপের হয়, তো এই লেন্থটা কত, এখানে তোমার এরকমভাবে কী থাকে হ্যান্ডেল থাকে। তো এই যে ডায়াটা, এই ডায়া কত 3 সেন্টিমিটার হয়, এই লেন্থ কত হয়, এই উইডথ কত হয়, সেগুলো সম্পর্কে আসবো, ঠিক আছে। তারপর দেখো হামার বলছে কি না মেশনস আর হামার টু ব্রেক ব্রিকটাকে ভাঙার জন্য কিন্তু হামারটা আমরা ইউজ করছি, এবং ব্রিকের সাইজ এবং শেপে নিয়ে আসার জন্য কিন্তু এটা আমরা ইউজ করে থাকি। তো দেখো টাওয়াল মানে কর্নি কীভাবে দেখতে হয়, কর্নি তুমি এখানে স্ক্রিনে রেখেছি দেখতে পাচ্ছ, এই যে হ্যান্ডেলটা আমাদের হয় 12 সেন্টিমিটারের, এবং এই ডায়াটা কত হয় 3 সেন্টিমিটারের, এবং এর এই যে লেন্থটা তোমার 14 সেন্টিমিটার, এবং এই উইডথটা হচ্ছে কত 11 সেন্টিমিটারে হয়ে থাকে, ঠিক আছে। এরপর তুমি এখানে দেখতে পাচ্ছ হামারের ছবি, ঠিক আছে। চলো এরপর দেখো চিসেলস, এটা হচ্ছে কি চিসেলস মানে আমরা তোমার ছবিটা দেখালেই বুঝতে পারবো, বাংলায় কি বলে জানি না, আমাদের ভাষা এটাকে আলাদা বলে, ঠিক আছে, তো তোমাদের ভাষায় কি বলে জানি না। তো এই যে ইনস্ট্রুমেন্টটা তুমি দেখতে পাচ্ছ এর কাজ কি, এটাকে আমরা কি বলি চিসেলস বলি। তো এর কাজ হচ্ছে, এটা আমরা ইউজ করছি কোথায় কাট অ্যান্ড শেপ অফ ব্রিক বা স্টোন, ব্রিক মানে তোমার ইট এবং স্টোনকে কাটার জন্য আমরা কিন্তু এটা ইউজ করছি, ঠিক আছে। যেটা তোমার এখানে দিয়েছে তো ভেরিয়াস শেপ অফ সাইজ ইনক্লুডিং পয়েন্ট ফ্লেট লেভেলস মানে কি, লেভেলস মানে দেখো আমরা ধরো একটা ওয়াল রয়েছে আমরা করলাম, এই ওয়ালটা তো
তুমি ভার্টিক্যালও চেক করতে পারবে, হরাইজন্টালও কিন্তু এই লেভেল মেশিনের মাধ্যমে তুমি চেক করতে পারবে। সেই লেভেল মেশিনটা কীরকম দেখতে হয় সেটাও দেখাবো, কিন্তু এখানে নোটসটা আগে দেখো কি বলছে। লেভেলস আর ইউজ টু এনশিওর দ্য সারফেস অফ প্রিফারেবলি লেভেল, plumb and square. Measure use level to ensure that their work on starting and events particular laying brick and stone. ব্রিক এবং স্টোনটাকে লেভেল ঠিকঠাক রয়েছে কিনা সেটা আমরা দেখতে পাই, যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লেভেল মেশিনটা। তো এই রয়েছে আমাদের একটা ওয়াল, এই ওয়ালের এই টপ পোর্শন এইটা লেভেলে রয়েছে কিনা কী করে বুঝবো? তো এই মেশিনটাকে নেব, এই মেশিনটা নেব, দিয়ে এই উপরে আমরা বসাবো, এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে দেখো এই যে রয়েছে এখানটা একটা লিকুইড রয়েছে, তো এই লিকুইডটা পুরো বীজ বরাবর আসবে, এবং এখানে যে লিকুইডটা রয়েছে এই যে লিকুইডটা এবং এখানে যে লিকুইডটা রয়েছে এটাও কিন্তু পুরো এরকম সেন্টার পোর্শনে থাকবে। পুরো সেন্টার পোর্শনে থাকা মানে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে একদম। 48 নম্বর কি বলছে দেখো, 48 নম্বর বলছে ব্রিক আর অবটেইন বাই মোল্ডিং। ঠিক আছে, তাহলে দেখো এই প্রশ্নটা এইভাবে আসে, প্রিপারেশন অফ ক্লে, কি প্রিপারেশন অফ ক্লে, সেটা কী হয়ে যাবে? অ্যান্সার কী হবে? মোল্ডিং। তাহলে এটাকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছে, ব্রিক আর অবটেন বাই মোল্ডিং, তাহলে সেটা কী হয়ে যাবে? ক্লে। তাহলে কী হয়ে যাবে? বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে মোটারও হবে না, স্যান্ডও হবে না, প্লাস্টিকও হবে না। তো এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেব। কি কি ইনফরমেশান না দেখো, স্টেপ ইন ফরমেশান অফ ব্রিকের ফরমেশানে কিছু স্টেপ এখানটা আমি রেখেছি। কি কি স্টেপ দেখো, সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সিলেকশান করতে হবে একটা সাইড, যেখানে আমরা ব্রিক বানাবো, ইট বানাবো, তো তার একটা সাইড, যে সাইডটা আমরা শুরু করব সেটা সিলেকশান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি প্রিপারেশান অফ আর্থ ব্রিকগুলোকে প্রিপারেশান করতে হবে। সেই যে প্রিপারেশানের মধ্যে কীভাবে প্রিপারেশান করব না দেখো, সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আনসয়েলিং করতে হবে। আনসয়েলিং বলতে ধরো এই সাইডটা আমরা ফিক্স করেছি, এবং এখানে যে মাটিগুলো আমরা প্রিপেয়ার করব, প্রথমে ফার্স্ট স্টেপে এর উপরে এই যে এরিয়াটা, এই এরিয়ার উপরে আমরা কি করব? 100 থেকে 150 mm ডেপথে আমাদের মাটিগুলোকে রিমুভ করে দিতে হবে। কেন না, এই যে খালি জায়গা পড়েছিল, এই জায়গাটা ধরো খালি জায়গা পড়েছিল, এর উপরে আমরা নোংরা আবর্জনা, পেপার সব রেখেছি, রাবার টাবার সব ফেলা রয়েছে, তো সেই জঙ্গলগুলোকে সাফ করে 100 থেকে 150 mm ডেপথে মাটিটাকে আমাদেরকে প্রথমে আনসয়েলিং করে দিতে হবে। বিতে রয়েছে দেখো এক্সকাভেশন, তারপর মাটি খনন করা হবে। সি হচ্ছে ওয়েদারিং অ্যান্ড ক্লিনিং, তারপর আমরা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে, ওয়েদারিং বাগেরা সব করে দেওয়া হবে। তারপরে সেটাকে আমরা কী বলবো? ব্লিডিং করব, মানে হচ্ছে কি স্প্রেড দা কী হচ্ছে না তোমার সেটাকে আমরা কি ওভার সারফেস অফ দ্য সয়েলের উপরে সব কিছু প্রসেসটাকে আমরা করব, সেটাকে ব্লিডিংয়ের মাধ্যমে। ঠিক আছে, তারপরে নিডিং করব, মানে জলের সঙ্গে পেস্ট আমরা বানাবো, মানে মেক পেস্ট উইথ ওয়াটার, জলের সঙ্গে আমরা পেস্ট বানাবো। তারপরে সেটাকে আমরা কিসে রাখবো? মোল্ডিংয়ের মধ্যে কিন্তু দিয়ে দেবো। এবং এই যে মোল্ডিংটা, ঠিক আছে, ব্রিকের যে সাইজটা হবে, সেই সাইজ থেকে 1 সেন্টিমিটার বোথ, মানে ধরো এই রয়েছে আমাদের একটা ব্রিক, ঠিক আছে, এই ব্রিকটা আমরা যখন বানাবো এই সাইজের ব্রিকটা, তখন তার মোল্ড যেটা হবে সেটা কী হবে না বোথ সাইডে কী হবে? 1 সেন্টিমিটার করে বেশি হবে, মানে ব্রিকের সারফেস থেকে এই যে সারফেসটা এইটা আমাদের কত থাকতে হবে না 1 সেন্টিমিটার, এবং এই ডিস্টেন্সটাও কিন্তু 1 সেন্টিমিটার, এইটাও কিন্তু আমাদের 1 সেন্টিমিটার কিন্তু বড় রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে যেটা বলে দিয়েছে 1 নম্বরে বলেছে কি না তোমার হ্যান্ড মোল্ডিংয়ের মাধ্যমে তুমি করতে পারো, আবার মেশিন মোল্ডিংয়ের মাধ্যমেও কিন্তু করতে পারো। কিন্তু হ্যান্ড মোল্ডিংয়ের কিন্তু দুটো পার্ট, 1 নম্বর পার্টে আসছে কি না গ্রাউন্ড, আর দ্বিতীয়ত আসছে তোমার টেবিল। সবসময় কিন্তু এই টেবিলটা আমরা নিই, কেন টেবিলটা একটু উপরে থাকে, গ্রাউন্ডটা নিচে থাকবে। এটা ধরো ল্যান্ড, তো গ্রাউন্ড হয়ে গেল এইটা, টেবিল এখানটা আমি যদি রাখি তাহলে এই ল্যান্ড থেকে কিছুটা হলেও কিন্তু উপরে রয়েছে, যেহেতু টেবিলটা উপরে রয়েছে, উপরে থাকা মানে সেখানে বাতাসটা আমরা বেশি পাবো এবং খুব তাড়াতাড়ি শুকোবে, এবং সেটা ফার্স্ট ক্লাস হিসেবে আমরা সেটাকে চিহ্নিত করি। তো এই টেবিলের পোর্শনটা কিন্তু মোল্ডিংয়ের টেবিল পোর্শনটা কিন্তু আমরা নেব। ঠিক আছে, এরপর দেখো ড্রাইং কীভাবে করতে হয়। ড্রাইং কিন্তু আমরা যে করি, একটা হচ্ছে তোমার ন্যাচারালি হবে আর একটা আর্টিফিশিয়ালি হবে। ন্যাচারালি যেটা হয় সেটা 10 থেকে 12 দিনের মধ্যে হবে, সেটা হচ্ছে নর্মাল স্ট্রেংথ প্রোভাইড করে।
আর যেটা আর্টিফিশিয়ালি সেটা কিন্তু দুই রকম ক্যাটাগরির হয়, একটা হচ্ছে কি হট ফ্লোর আর একটা হচ্ছে কি হট টানেল। আর একটা আছে কি হট টানেল, একটা আছে হট ফ্লোর আর একটা আছে হট টানেল। তো এই যে হট টানেলটা ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে তোমাদেরকে, যেটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস ব্রিক এখান থেকে আমরা পাবো, যেটা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ড্রাইং হয়ে যায়, এবং এটা কি না গুড কোয়ালিটি ব্রিক প্রোভাইড করে। এই যে হট টানেলটা কি করে না গুড কোয়ালিটি ব্রিক কিন্তু প্রোভাইড করে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো বার্নিংটা কী ব্যাপার না, দেখো বার্নিংয়ের ব্যাপারটা যদি আমি বলি তাহলে একটা তোমাদের ইনিশিয়াল স্টেজ থাকে। ইনিশিয়াল স্টেজ মানে হচ্ছে কত 400 থেকে 650 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু সেটাকে বার্ন করা হবে, সেটাকে ডেসিড্রেশনও বলা হয়। এবং তোমার যদি 650 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি করা হয় তাহলে সেটাকে আমরা কি অক্সিডেশন বলি। আর 900 থেকে 1250 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি করা হয় তাহলে সেটাকে আমরা কি বলি না ভিট্রিফিকেশন স্টেজ আমরা বলি। এই 3টে স্টেজ কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অক্সিডেশন, ভিট্রিফিকেশন স্টেজ। এই স্টেজগুলো জানতে হবে কোন তাপমাত্রা থেকে কোন তাপমাত্রা। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ মানে হচ্ছে তোমার 400 থেকে 650 ডিগ্রিতে থাকলে আমরা কি বলছি 650 থেকে 900 ডিগ্রি তাপমাত্রার মধ্যে হলে তাকে অক্সিডেশন বলছি, 900 থেকে 1250 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকলে ভিট্রিফিকেশন স্টেজ কিন্তু আমরা বলছি। এবং দেখো লো কোয়ালিটি অফ ব্রিক সেটা হচ্ছে কত 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হাই কোয়ালিটি ব্রিকটা কত 1250 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু গরম করা হয়। ঠিক আছে, এরপর দেখো বার্নিং কিন্তু দুই রকম প্রসেসে করা হয়। এক মানে তোমার হচ্ছে দেখো ক্লেম, আর একটা হচ্ছে কিল, মানে সেটা কি বলো তো চিমনির মতন হয়। একটা আছে এরকম দেখবে এরকম বড় লম্বার মতো হয় চিমনি, ঠিক আছে, এরকম এই পদে কিন্তু ধোঁয়া বেরায়। আর একটা তোমার এরকম ঘরের মতো হয়, এরকম কিন্তু কোপচার মতো থাকে, এবং এর মধ্যে দিয়ে ঢুকে কিন্তু ব্রেকগুলোকে সাজিয়ে বার্নিং করা হয়। ঠিক আছে, তো এরকম দুই রকমের কিন্তু তোমরা দেখতে পাও, একটা হচ্ছে কি ক্লেম আর একটা হচ্ছে ক্লিন। ক্লেমটা হচ্ছে কি বলতো, এই যে ক্লেমটা সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে দেখা যায়, যেখানে গরিব দুঃখী মানুষরা বসবাস করে, তারা বেশি টাকা ইনভেস্ট করতে পারে না, তাদের জন্য মানে স্মল এরিয়া, কি পাতি কথায় যদি বলি আমরা স্মল এরিয়া এবং ভিলেজে কিন্তু এই ধরনের হয়। ঠিক আছে, আর এই যে KILM ক্লিনটা হচ্ছে কি লার্জ এরিয়াতে এটা ইউজ করা হয়, এবং এই ক্লিনটা দু রকমের হয়, একটা হচ্ছে তোমার হফম্যান আর একটা হচ্ছে কি বুলট্রেজ। ঠিক আছে, একটা হচ্ছে কি হফম্যান আর একটা হচ্ছে কি না বুলট্রেজ। তো হফম্যান এবং বুলট্রেজের মধ্যে যদি ডিফারেন্স যদি আমি বলি তাহলে দেখো এই যে হফম্যানটা কি হয় না 40 লাখ ব্রিক একসঙ্গে কিন্তু গরম করতে পারে, কিন্তু বুলট্রেজ হচ্ছে তোমার 3 থেকে 4 লাখ ব্রিক একসঙ্গে গরম করতে পারে। কিন্তু হফম্যান হচ্ছে তোমার লেস ফুয়েল হয়, আর এটা হচ্ছে তোমার বুলটেজ হচ্ছে মোর। ঠিক আছে, আবার দেখো হফম্যান যেটা রয়েছে সেটা হচ্ছে কি অল সিজনে কিন্তু এটাকে ইউজ করা যায়, কিন্তু বুলটেজ একমাত্র মনসুন সিজনে কিন্তু আমরা এটাকে ক্যান নট বি ইউজ, মনসুন সিজনে কিন্তু এটাকে ইউজ করা যায় না। ঠিক আছে, এরপর দেখো তোমার এটা হচ্ছে কি হাই স্ট্রেন্থ প্রোভাইড করছে, কিন্তু বুলটেজ হচ্ছে কি অ্যাভারেজ স্ট্রেন্থ প্রোভাইড করে। তোমার বুল স্টেজের হচ্ছে কি ইনিশিয়াল কস্ট লো, আর এর হচ্ছে ইনিশিয়াল কস্ট হাই। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে। এরপর দেখো 49 নম্বর, 49 কী বলছে, 49 বলছে দ্য ব্রিক বন্ড হুইচ শো অল্টারনেট কোর্স। দেখো এটা দুই রকমের প্রশ্ন আছে, একটা হচ্ছে অল্টারনেট কোর্স আর একটা হচ্ছে তোমার কি না কী বলে এটা, একটাকে অল্টারনেট আর একটাকে তোমাকে কি বলছি 1 মিনিট। যে হিডার এবং স্ট্রেচার, হিডার মানে ধরো একটা বড় ব্রিক, এর সাথে কি দিলাম আর একটা ছোট ব্রিক, আবার একটা বড় ব্রিক, আবার একটা ছোট ব্রিক, এরকম। কিন্তু এটা একটা হয় অল্টারনেটিভ কোর্স, আর একটা হয় কি বলতো না সিমেট্রিক্যাল, মানে ধরো এরকম নিচে তুমি বড় ইট দিয়েছো, শুধু বড় ইট দেবে এইভাবে, কিন্তু বড় ইট দেবে, কিন্তু এর উপরেটা কী হবে শুধু এইভাবে কিন্তু ছোট ব্রিক প্রোভাইড করবে, তখন সেটাকে কি বলবে। যেহেতু অল্টারনেট বলে দিয়েছে মানে একটা বড় দেবো একটা ছোট দেবো, মানে এটা ধরো হিডার এটা স্ট্রেচার, এটা হিডার এটা স্ট্রেচার। এর উপরেও সিমিলারলি এখানে আমরা দেবো হিডার, তারপর এখানে দেবো স্ট্রেচার হিডার, এখানে দেবো স্ট্রেচার, এখানে দেবো হিডার, আবার সিমিলার এর উপরে হিডার, তারপরে স্ট্রেচার, আবার এখানে হিডার, এখানে স্ট্রেচার, আবার হিডার, এভাবে যদি হয় তাহলে সেটাকে আমরা অল্টারনেটিভ কোর্স বলি। আর অল্টারনেট কোর্স যদি হিডার এবং স্ট্রেচারের মধ্যে যদি বলে দেয় তখন সেটাকে আমরা কি বলবো ইংলিশ বন্ড, তাহলে এখানে কি হয়ে যাবে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর সেটা অন্যটা হলে কি হয়ে যাবে ফিল্মস বন্ড হয়ে যাবে। এর মানে দেখো সিম্পল কথায় এই যে ইংলিশ বন্ড বলতে দেখো নিচে তোমার কি বলে দিয়েছে
আমি একটু ভুল বললাম। দেখো ইংলিশ বন্ড বলতেও কি বোঝায় না তোমার ইংলিশ বন্ড বলতে দেখো অল্টারনেটিভ কোর্স যদি হয় তাহলে ইংলিশ বন্ড, আর বললে হলে তোমার সিমেট্রিক্যাল বললে ফিল্মস বন্ড। ঠিক আছে, তাহলে দেখো ইংলিশ বন্ডের ক্ষেত্রে নিচে দেখো তোমাকে অল্টারনেট করাচ্ছে। প্রথমে তুমি এইখানটা দেখো স্ট্রেচার তুমি প্রোভাইড করলে, কিন্তু এটাকে তোমাকে এইভাবে বোঝাই। অল্টারনেটিভ বলতে কি বোঝালো, অল্টারনেটিভ বলতে দেখো তুমি এখানটা স্ট্রেচার প্রোভাইড করলে, আবার স্ট্রেচার, এখানে আবার স্ট্রেচার, এগুলো হচ্ছে এস মানে স্ট্রেচার। কিন্তু উপরে তুমি কি করলে, এখানে হেডার প্রোভাইড করলে, পুরোটাই কিন্তু হেডার। ঠিক আছে, পুরোটাই কিন্তু হেডার। এর উপরে তুমি আবার কি করলে, স্ট্রেচার প্রোভাইড করলে, আবার তুমি স্ট্রেচার, এখানে আবার তুমি স্ট্রেচার করলে, এর উপর আবার তুমি কি করলে, হিডার প্রোভাইড করলে। তাহলে দেখো এই ড্রয়িংটা বানানোর কারণ হচ্ছে, দেখো এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর দিই, এটাকে যদি 3 নম্বর দিই, এটাকে যদি 4 নম্বর দিই, তাহলে দেখো এই 1 নম্বরটা কি হচ্ছে, 3 নম্বরের সাথে কি হচ্ছে, সিমেট্রিক্যাল হয়ে যাচ্ছে, এবং 2 নম্বরটা 4 নম্বরের সাথে সিমেট্রিক্যাল হয়ে যাচ্ছে। এর মানে একটা অল্টারনেটিভভাবে আসছে, অল্টারনেটিভ আসা মানে ইংলিশ বন্ড। আর সিমেট্রিক্যালভাবে যদি আসতো মানে তোমার এরকম হিডার, তারপর আবার স্ট্রেচার, আবার হিডার, আবার স্ট্রেচার, উপরেও থাকবে স্ট্রেচার হিডার, মানে একে অপরে কী হবে, অল্টারনেট। এইটা যদি হয় তাহলে সেটাকে আমরা কী বলবো, ফিল্মস বন্ড। তাই এখানে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইপ অফ ব্রেক। এখানে দেখো ইংলিশ বন্ড, আমি যেটা বললাম এই যে 1 নম্বর 3 নম্বর সাথে ম্যাচ করছে সিমেট্রিক্যাল, এবং 2 নম্বর এর সাথে কী হচ্ছে, সিমেট্রিক্যাল। কিন্তু ফিল্মসের ক্ষেত্রে দেখো পুরোটাই কিন্তু তোমার আলাদা রকম, দেখো একে অপরে কী হবে, সিমেট্রিক্যাল হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কী বলেছি, ইংলিশ বন্ড আর ফিল্মস বন্ড। ঠিক আছে, চলো এরপরে দেখো আজকের জন্য লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে 50 নম্বর। কী বলছে, স্যান্ডস্টোন হ্যাজ, স্যান্ডস্টোন কি, সেটা হচ্ছে কি গ্রেনুলার টেক্সচার। কেন গ্রেনুলার টেক্সচার, দেখো বলছি। দেখো এখানে হচ্ছে, দেখো স্যান্ডস্টোনটা কী দিয়ে তৈরি হয়, তোমার স্যান্ড গ্রেনস দিয়ে তৈরি হচ্ছে, যেখানে লাইক হিসাবে আমরা কী ধরছি, স্যান্ড পেপার। তারপর হচ্ছে কি স্যান্ডস্টোন ইউজুয়ালি হ্যাভ, এটা রাব হয় এবং গ্রেনুলার স্ট্রাকচার হয়, যার গ্রেন সাইজ কত, গ্রেন সাইজ হচ্ছে 0.06 থেকে 2 মিলিমিটার হচ্ছে গ্রেন সাইজ। এবং হার্ডনেসের কথা যদি বলি, এটা কীভাবে ভেরিয়েবল হবে, সফট অ্যান্ড হার্ড হয়। তারপরে ডিপেন্ডেন্ট হচ্ছে তোমার ক্লাস্ট অ্যান্ড বা সিমেন্ট কম্পোজিশনের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হয়। আর কালারের কথা বললে এটা হচ্ছে ভেরিয়েবল থ্রু, তোমার গ্রে কালার হয়, ইয়েলো হয়, রেড হয়, হোয়াইট হয়, রিফ্লেক্টিং দ্য ভেরিয়েশন ইন মিনারেল কন্টেন্ট অ্যান্ড সিমেন্ট। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের সেশন। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর সাইডে যে বেল আইকন আছে, বেল আইকন ক্লিক করে তোমাদেরকে অলে গিয়ে ক্লিক করতে হবে, এবং ভিডিওটাকে লাইক করতে হবে, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশান অন রয়েছে, কমেন্ট সেকশানে তোমাদেরকে গিয়ে কমেন্ট করতে হবে। এবং এই ভিডিওর ডিসক্রিপশানে দেখবে তোমরা টেলিগ্রামের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে গিয়ে তোমরা জয়েন করো, সেখানে কিন্তু অনেক রকমের নোটস কিন্তু আমি প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তো চলো আজকে সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ।